সময়টা ১৯৮৮ সাল ৭ই আগস্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাকিস্তানের সেনাশাসক জিয়াউল হকের মৃত্যু হয়। সেই দিন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বাওয়ালপুরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৈরি AM-1 আব্রাস ট্যাঙ্কের কার্যকারিতা সংক্রান্ত প্রদর্শনী দেখতে। ট্যাঙ্কটি কেনার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাপ দিচ্ছিল। সেই দিন কয়েকজন সামরিক কর্মকর্তাও জিয়াউল হকের সঙ্গে গিয়েছিলেন। পাকিস্তানে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্নাল্ড রাফেল এবং ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তা হারবার্ট ওয়াসমো স্থানীয় একটি খ্রিস্টান মঠ পরিদর্শনের জন্য আগের দিন থেকেই বাওয়ালপুরে অবস্থান করছিল। বাওয়ালপুরে তামেলওয়ালি এলাকায় ট্যাঙ্কের প্রদর্শনী শেষে জিয়া ও তার সঙ্গীরা হেলিকপ্টারে করে বাওয়ালপুরের বিমানঘাঁটিতে ফেরেন। সেখানে তারা দুপুরের খাবার খান। এরপরে পাক-1 নামে পরিচিত হকলিড C-130 উড়োজাহাজে ওঠার সময় জিয়া তার অভ্যাস অনুযায়ী কয়েকজনকে তার সঙ্গে যাওয়ার আমন্ত্রণ জানায়। মার্কিন রাষ্ট্রদূত রাফেল সঙ্গে সঙ্গেই আমন্ত্রণ গ্রহণ করে, কিন্তু কিছুটা ইতস্তত করার পর মার্কিন সেনা কর্মকর্তা ওয়ামসও উড়োজাহাজে ওঠে। ওই উড়োজাহাজের পাইলট ছিলেন উইকো কমান্ডার মাসুদ হাসান এবং ফ্লাইট লেফটেন্যান্ট সাজিদ। জিয়াউল হক জয়েন্ট চিফস অফ স্টার কমিটির চেয়ারম্যান জেনারেল আখতার আব্দুল রহমান এবং 2 পাইলট সহ ওই উড়োজাহাজে মোট যাত্রী ছিল 31 জন। উড্ডয়নের পর বাওয়ালপুর থেকে কয়েক মাইল দূরেই সুতলেজ নদীর কাছে উড়োজাহাজটি আছড়ে পড়ে। 1989 সালে ভ্যাটিকান ফেয়ার মার্কিন সাংবাদিক জে এপস্টিনের বর্ণনায় জিয়াউল হকের মৃত্যুর ঘটনা ঠিক এভাবেই উঠে এসেছে। গ্রামবাসীরা দেখেছিল পাক-1 উড়োজাহাজটি আকাশে বারবার ওপর নিচ করছে, যেন কোনো অদৃশ্য রোলার কোস্টার ছুটছে। তৃতীয়বার ঘুরে যাওয়ার পরই উড়োজাহাজটি সরাসরি মরুভূমির দিকে ছুটে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। এরপর সেটিতে বিস্ফোরণ ঘটে এবং জ্বালানি পুড়তে শুরু করলে বিমানটি আগুনের গোলাতে পরিণত হয়। জিয়াউল হক সহ উড়োজাহাজে থাকা 31 জন আরোহী সবাই নিহত হন। ওই ঘটনার 4 দশক হতে চললেও একটি প্রশ্নের উত্তর এখনও মেলেনি। সেটি হলো, এটি কি একটি সাধারণ বিমান দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? আজ এই প্রশ্নকেই ঘিরে নানা সন্দেহ আছে, বিভিন্ন মতবিরুদ্ধ বক্তব্য আছে এবং এমন কিছু তথ্য যা দুর্ঘটনার সাধারণ ব্যাখ্যাকে আরও জটিল করে তুলেছে। তদন্তে যান্ত্রিক ত্রুটির কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সরকারি একটি কারিগরি প্রতিবেদনে বলা হয়েছে নাশকতাই হতে পারে বিমান দুর্ঘটনার কারণ। এই সকল প্রশ্নের উত্তরই এই ভিডিওতে দেওয়া হবে। তার আগে দেখা উচিত জিয়াউল হক কিভাবে প্রেসিডেন্ট হয়েছিল। জিয়াউল হক 1924 সালে 12ই আগস্টে ব্রিটিশ শাসিত ভারতের জলবন্দরের একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ব্রিটিশ উপনিবেশ ভারতীয় সেনাবাহিনীতে কেরানি হিসেবে কাজ করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিয়াউল হক ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বার্মা, মালাইলা এবং জাভার যুদ্ধে অংশ নেয়। ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পরই দেশ ভাগ হলে জিয়ার পরিবার পাঞ্জাব পেরিয়ে নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে চলে যায়। 1955 সালে জিয়া পাকিস্তানের কোয়েন্টার স্টার কলেজ থেকে স্নাতক শেষ করেন। তারপর সে 1963 সালে যুক্তরাষ্ট্রের কনসালফোল্ড লিভেরওয়ান্থে কমান্ডো অ্যান্ড জেনারেল স্টার কলেজে পড়াশোনা করেন। পরে তিনি দ্রুত পাকিস্তানি সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। 1976 সালে জিয়াকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন পাকিস্তানি তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে বাদ দিয়ে জিয়াকে এই পদে বসানো হয়। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ভুট্টোর জন্য আত্মঘাতী হয়ে ওঠে। 1977 সালে 5ই জুলাই একটি সামরিক গণ অভ্যর্থনের মাধ্যমে নিজেকে নিয়োগ করা ভুট্টোকে ক্ষমতাচ্যুত করেন জিয়াউল হক। সেনাপ্রধানের পদ ধরে রেখেই তিনি প্রধান সামরিক আইন এবং প্রশাসনের দায়িত্ব নেন। এরপর প্রেসিডেন্ট ফজল ইলাহি চৌধুরী পদত্যাগ করলে জিয়াউল হক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়। 1979 সালে গণহত্যার চেষ্টার অভিযোগে জুলফিকার আলী ভুট্টোকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপরে সরকারের নিয়ন্ত্রণ আরও শক্তপোক্ত করেন জিয়াউল হক। এই বছরেই তিনি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করেন, শ্রমিকদের ধর্মঘট নিষিদ্ধ করেন এবং সংবাদ মাধ্যমের ওপরে কঠোর সেন্সরশিপ আরোপ করেন। তিনি দেশে সামরিক আইন জারি করেন, যা আনুষ্ঠানিকভাবে 1985 সালে তুলে নেওয়া হয়। 1979 সালে প্রতিবেশী আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সামরিক অভিযান শুরু হলে জিয়াউল হক যুক্তরাষ্ট্রের অর্থায়নে পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তিনি তার রাজনৈতিক সমর্থনের ভিত্তিও আরও বিস্তারের চেষ্টা করে। তবে জিয়াউল হক খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারেনি। 1988 সালে 7ই আগস্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তার মৃত্যু হয়। জিয়াউল হকের মৃত্যুর পরই তদন্ত শুরু হয়। ওই একই বছরে 19 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়
বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইসলামাবাদকে সহায়তা করার জন্য তারা একটি বিশেষ দল গঠন করেছে। 6 সদস্যের এই দল 22 আগস্ট পাকিস্তানে পৌঁছায় এবং সেনাবাহিনীর নিরাপত্তায় থাকা উড়োজাহাজের দুর্ঘটনা পরিদর্শন করেন। ওই বছরেরই 23 আগস্ট ডনের প্রতিবেদনে বলা হয়, বিদেশি ও পাকিস্তানি বিশেষজ্ঞরা বুঝতে পারছিল না যে কিভাবে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে, কারণ বাওয়ালপুরে বিমান অবতরণের পর থেকেই উড্ডয়নের আগ পর্যন্ত 14 জন কারিগরি কর্মী সেটি পরীক্ষা করেছিলেন। ধ্বংস হওয়া বিমানের কিছু অংশ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। বাওয়ালপুরে জিয়াউল হকের জন্য দেওয়া উপহারের মধ্যে ছিল আমের বক্স, আর সেটি নিয়েই সন্দেহ করা হচ্ছিল। উপহারদাতাদের মধ্যে ছিল একজন প্রদেশী মন্ত্রী, তৎকালীন বাওয়ালপুরের মেয়রও ছিলেন। তাদের কয়েকজনকে অত্যন্ত 8 ঘন্টায় পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসা করা হয়। বিবিসি এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটির গ্রাউন্ড ক্রু সহ প্রায় 80 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পাইলট উইকি কমান্ডো মাসুদ হাসান এবং ফ্লাইট লেফটেন্যান্ট সাজিদের অতীতও খতিয়ে দেখা হয়। তদন্তে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম বা সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। ক্যাপ্টেন মাসুদকে দক্ষ এবং অভিজ্ঞ পাইলট হিসেবে বিবেচনা করা হতো। জেনারেল জিয়াউল হক তাকে খুব পছন্দ করতেন। তাহলে এই বিমান দুর্ঘটনার মূল কারণ কি? চলেন ধীরে ধীরে এইসব প্রশ্নের উত্তর দেওয়া যাক। 1988 সালে 16 অক্টোবর পাকিস্তানের মন্ত্রিসভায় এক বৈঠকে এই উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে তৈরি করা 365 পৃষ্ঠার লাল মটালের একটি কারিগরি প্রতিবেদন প্রেসিডেন্ট গোলাম ইসাহক খানের কাছে উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি তৈরি করেছে এয়ার কমান্ডো আব্বাস এইচ মির্জার নেতৃত্বে একটি তদন্ত দল। এই তদন্ত দলে ছিলেন C-130 উড়োজাহাজের পাইলট এবং বিশেষজ্ঞ শাহাবাত আলী খান এবং উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তের বিশেষজ্ঞ জহুরুল হাসান জাহেদি। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একদল কারিগরি ও বিমান চলাচল বিশেষজ্ঞরাও তদন্তে অংশ নেয়। ধ্বংস অবশেষ পরীক্ষা করে দেখা যায় উড়োজাহাজটি মাঝ আকাশেই ভেঙে পড়েনি, কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতও নেই। উড়োজাহাজটির ভেতরে আগুন লাগার প্রমাণও পাওয়া যায়নি। একমাত্র যে ব্যক্তির ময়না তদন্ত করা হয়েছিল সেই মার্কিন কর্মকর্তা ওয়াসমের শ্বাসনালীতে কোনো কালি বা ধোঁয়ার চিহ্নও পাওয়া যায়নি। এতে বোঝা যায় দুর্ঘটনার পর আগুন লাগার আগেই তিনি মারা গিয়েছিলেন। বিদ্যুৎ বিভ্রান্তের পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রোপেলারের ব্লাডের অবস্থান দেখে বোঝা যায় ঘটনার সময় ইঞ্জিনগুলো পূর্ণ গতিতে চলছিল। বৈদ্যুতিক ব্যবস্থা ও জ্বালানি পাম্প স্বাভাবিকভাবে কাজ করছিল। যান্ত্রিক ত্রুটির বিষয়েও খতিয়ে দেখা হয়, কিন্তু C-130 উড়োজাহাজে 2টি হাইড্রোলিক ব্যবস্থা ছিল এবং দুর্ঘটনার সময় 2টি সচল ছিল। বলা চলে উড়োজাহাজটি পরিষ্কার ও মেঘমুক্ত আকাশে স্বাভাবিকভাবেই কাজ করছিল। তারপর কোনো স্পষ্ট কারণ ছাড়াই সেটি বিধ্বস্ত হয়। ইসলামাবাদের পাকিস্তানি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ধ্বংসাবশেষের রাসায়নিক বিশ্লেষণ করা হয়েছিল। সেখানে স্বাভাবিক মাত্রায় কিছু বিদেশি উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ছিল পেন্টাথিরিলিক্স, পেন্টারিথিলটলস, টেন্টানাইটেড, PTN এর চিহ্ন। এটি একটি বিস্ফোরক যা পরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে অন্তত 2টি হামলার উদ্দেশ্য ছিল উড়োজাহাজ ভূপাতিত করা। এছাড়াও অ্যান্টিমনি ও ফসফরাসের মতো কিছু উপাদানের অবশিষ্ট অংশও পাওয়া যায়, যা সাধারণত উড়োজাহাজের কাঠামো বা জ্বালানি বা অন্যান্য কোনো অংশে থাকার কথা নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেহেতু দুর্ঘটনার কোনো কারিগরি কারণ পাওয়া যায়নি, তাই এর একমাত্র সম্ভাবনা অন্য কারণ হতে পারে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা। দুর্ঘটনার জন্য দায়ীদের পরিচয় খুঁজে বের করতেই তদন্তের নির্দেশন দেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে। পাকিস্তানের সেনাশাসক জিয়াউরের সেই উড়োজাহাজ কী কারণে বিস্ফোরিত হয়েছিল তা নিয়ে নানা ষড়যন্ত্র ও তথ্য উঠে আসে। প্রেসিডেন্ট জিয়াউর হকের মৃত্যুর ঘটনার পরবর্তী সময়ে নানা প্রশ্ন ও রহস্যের তৈরি হয়। 2020 সালে আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে জিয়াউর হকের ছেলে ইজাজুল হক নতুন করে বেশ কিছু ষড়যন্ত্রের তথ্য সামনে নিয়ে আসে। ইজাজুল হক দাবি করেন উড়োজাহাজে থাকা একটি আমের বক্সে বিস্ফোরক থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। তার দাবি পাইলটদের অক্ষম করতেই উড়োজাহাজের কেবিনে নার্ভ গ্যাস ছড়িয়ে দেওয়া হয়েছিল। ইজাজুলের দাবি ষড়যন্ত্রকারীরা কোনো ঝুঁকি নিতে চায়নি, তারা নার্ভ গ্যাস ও বিস্ফোরক ব্যবহার করেছিল। বাইরে থেকে একটি প্রজেক্টরও ছোড়া হয়েছিল। 2000 সালে আনাতোলু এজেন্সিকে দেওয়া এই বিশেষ সাক্ষাৎকারে ইজাজুল হক সন্দেহের তীরটা তুলে জেনারেল আসলাম বেগের দিকে। জিয়াউল হকের মৃত্যুর পর আসলাম বেগ সেনাপ্রধান হয়েছিলেন। ইজাজুল হক তৎকালীন মুনতার ভিত্তি সাজোয়া ডিভিশনের কমান্ডার জেনারেল মোহাম্মদ আলী দুরবানির দিকেও সন্দেহের আঙ্গুল তোলেন।
জিয়াউল হকের ছেলে ইজাজুল উড়োজাহাজ বিধ্বংস ঘটনায় জেনারেল বেগের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, বেগ সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনায় আরও বেশি নিয়ন্ত্রণ নিতে চাইত, আর তা জেনারেল জিয়াউল হকের পছন্দ ছিল না। তাই জিয়াউল হক তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আফজালকে এই পদে বসানোর পরিকল্পনা করেছিলেন। জেনারেল দুরবানির বিরুদ্ধে অভিযোগ তুলে ইজাজুল হক বলেন, ঘটনার দিন ট্যাঙ্কের পরীক্ষামূলক প্রদর্শনী দেখতে প্রেসিডেন্ট জিয়াউল হককে সেখানে যেতে বাধ্য করা হয়েছিল। তার দাবি, জিয়াউল হক সেখানে যেতে মোটেও আগ্রহী ছিলেন না। ইজাজুল হক বলেন, তার বাবা যে আর্মি হাউসে থাকতেন সেখানে রেজিস্টার অনুযায়ী দুরবানি 16 বার ফোন করে জিয়াউল হককে বাওয়ালপুরে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছিল। ধারণা করা হয় জিয়াউল হক এই ট্যাঙ্ক কেনার জন্য খুব বেশি একটা আগ্রহী ছিলেন না, বরঞ্চ তিনি AWACS কেনার জন্য বিশেষ আগ্রহী ছিলেন। এরপর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে আনাদুলকে বেগ বলেছিলেন, এসব অভিযোগের জবাব দেওয়ার জন্য তিনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না। তবে তিনি মনে করিয়ে দেন, জিয়াউল হকের মৃত্যুর পর সুস্থভাবে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বেগ আরও বলেন, সেনাবাহিনীর ভেতরে চাপ থাকা সত্ত্বেও আমি সামরিক শাসন জারি করিনি, এমনকি সেনা প্রধান হিসেবে আমার মেয়াদ বাড়ানোর প্রস্তাবও গ্রহণ করিনি। তাহলে এমন কোনো ষড়যন্ত্রে আমি কেন জড়াবো যেখানে আমার কোনো লাভই হয়নি? বেগ পাল্টা অভিযোগ করেন, এই ঘটনা যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA জড়িত ছিল বলে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ তার কাছে রয়েছে। বেগ আরও দাবি করেন, তার দায়িত্বকালে সামরিক গোয়েন্দা সংস্থার একটি অভ্যন্তরীণ তদন্ত চালিয়েছিল। সেই তদন্তে CIA-এর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। তবে অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে তিনি আরও বিস্তারিত জানতে অস্বীকৃতি জানায়। দুরবানির নাশকতা তদন্তগুলোকে নাকচ করে দিয়েছিল। তিনি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়াকে নিছক দুর্ঘটনা বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট জিয়াউল হকের ছেলে ইজাজুল হকের অভিযোগ, যারা সত্য উদ্ঘাটনের চেষ্টা করেছিল তাদের হয়রানি এবং বদলি করা হয়েছিল। ইজাজুল হক দাবি করেন, তদন্তে স্নায়ু গ্যাস ব্যবহারের তথ্য উঠে এসেছিল, কিন্তু পরবর্তী সরকারগুলো এই তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে দায়ী ব্যক্তিদের শনাক্ত করার মতো উদ্যোগ নেয়নি। ইজাজুল হক আরও দাবি করেন, তথ্য ধামাচাপা দেওয়ার অংশ হিসেবে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে মৃত ব্যক্তিদের শরীরে স্নায়ু গ্যাস বা অন্যান্য কোনো বিষাক্ত পদার্থের প্রভাব ছিল কিনা তা যাচাই করা গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করা হয়েছে। ইজাজুল হক ইসরায়েলি ও ভারতীয় গোয়েন্দা সংস্থা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। ইজাজুল হকের আরেকটি অভিযোগ যুক্তরাষ্ট্রের তদন্ত নিয়ে। তার বক্তব্য, কোনো মার্কিন নাগরিক বিদেশে নিহত হলে FBI 72 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করার নিয়ম রয়েছে, কিন্তু জিয়াউল হকের বিমানে মার্কিন রাষ্ট্রদূত আর্নাল্ড রাফেলের নিহত হওয়ার পরও FBI প্রায় 11 মাস পর তদন্তে আসে। ততদিনে দুর্ঘটনাস্থলে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট বা সরিয়ে ফেলা হয়েছিল। তার মতে এই তদন্ত দীর্ঘ বিলম্ব ঘটিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়াউল হকের মৃত্যুর ঘটনা সম্ভবত বিদেশি শক্তি নিয়েও নানা ধরনের প্রশ্ন ওঠে, কারণ যে সময় আফগানিস্তান থেকে সোভিয়েত সেনারা প্রত্যাহারের প্রক্রিয়া চলছিল, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র মুজাহিদদের অস্ত্র এবং প্রশিক্ষণ দিতে একসঙ্গে কাজ করলেও আফগানিস্তানের ভবিষ্যৎ সরকার এবং জেনেভা চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে অমিল ছিল। জেনারেল জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে তার পারমাণবিক কর্মসূচির সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এ সময় সোভিয়েত ইউনিয়নও পাকিস্তানের আফগান নীতিমালা নিয়ে ক্ষুব্ধ ছিল। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মাত্র 2 দিন আগেই সোভিয়েত ইউনিয়ন সতর্ক করেছিল, পাকিস্তানের নীতি আর সহ্য করা হবে না। ভারতও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল, তাই সন্দেহের তালিকা দীর্ঘ হয়েছিল, কিন্তু নিশ্চিত কোনো প্রমাণ কারো বিরুদ্ধে দাঁড় করানো যায়নি। জেনারেল জিয়ার মৃত্যুর পর নওয়াজ শরীফ প্রথম সরকারের সময় শরীফুল রহমান কমিশন তদন্ত করেছিল। পরে সেটিকে একটি গোপন প্রতিবেদন বলে জানা যায়, যেখানে সামরিক বাহিনীর কিছু সদস্য তদন্তে বাধা দিয়েছিল বলে অভিযোগ ছিল, কিন্তু সেই তদন্ত প্রকাশ্যে আনা হয়নি। আবার পাকিস্তানের সামরিক বাহিনীতে কেউ কেউ নাশকতার তথ্য মানতেই চায় না। তাদের মতে এটি ছিল রক্ষণাবেক্ষণ ত্রুটি। যদি যান্ত্রিক ত্রুটি হয়ে থাকে তদন্তে তার স্পষ্ট প্রমাণ মিলল না কেন? আর যদি নাশকতাই হয়ে থাকে তাহলে দায়ীদের পরিচয় প্রকাশ পেল না কেন? এই প্রশ্নটি আজও থেকে গেছে। আপনার মতামত কি? কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।